ফ্যাসিবাদকে পৃষ্ঠপোষকতা করেছিল আমরা মুক্ত করতে পেরেছি। বিচার কি শুধু যারা রাজপথে আমাদের উপরে আক্রমণ করেছে তাদের হবে, শুধু গণহত্যায় যারা আপনার সরাসরি অংশগ্রহণ করেছে তাদের হবে? এই দানবকে যারা তৈরি করেছে ব্যবসায়ী শ্রেণী এবং এই দানবকে তৈরি করে যারা লুটপাট করেছে তাদের বিচার হবে না? এই সরকারের 111 সরকার অন্তত আমরা দেখেছিলাম দুর্নীতির বিরুদ্ধে একটা শক্ত অবস্থান শুরুর দিকে ছিল। এই সরকারের আমলে বলেন যে এই ধরনের কয়টা অভিযান পরিচালিত হয়েছে, কয়টা দেশের চিহ্নিত দুর্নীতিবাজ লুটেরাদেরকে গ্রেফতার করা হয়েছে। বরঞ্চ আমরা দেখি যে অর্থ পাচারকারী, স্বর্ণ চোরাচালানি তারাও জামিনে বের হয়ে যাচ্ছে। কিছু জায়গায় আপনারা জানেন যে ডায়মন্ড ওয়ার্ল্ডের আপনার মালিক ছিলেন দিলীপ আগরওয়াল নামে, তার বিরুদ্ধে স্বর্ণ পাচার থেকে শুরু করে চোরাচালান এমন হেন অভিযোগ নাই, তিনি জামিনে বের হয়ে গিয়েছেন। কিভাবে জামিনে বের হচ্ছে খোঁজ দিয়ে গেলে দেখা যাচ্ছে যে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এই ক্ষেত্রে তাদের পক্ষে দাঁড়াচ্ছেন, সমর্থন করছেন। এবং এটা আমাদের জন্য লজ্জার যে আমাদের সহকর্মী, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একসাথে রাজপথে আন্দোলন করেছে, কোর্টে আন্দোলন করেছে, নিপীড়নের শিকার হয়েছে, আজকে তারা এই ফ্যাসিবাদের দোষরদের জামিনের জন্য শুধু আর্থিক প্রলোভনের জন্য তারা তাদের পক্ষে দাঁড়াচ্ছে। একজন দুইজন নয়, প্যানেল ধরে দাঁড়াচ্ছে। তো তাহলে বিচারটা কিভাবে হবে? সংস্কারের কথা আমরা গত প্রায় 8 মাস দীর্ঘ আলাপ আলোচনা শেষে মোটামুটি একটা ঐক্যমত্যের জায়গায় বেশ কিছু সংস্কারের বিষয়ে আমরা পৌঁছেছি। এখন সেটা বাস্তবায়ন হবে। এখন দেখেন আমরা কিছু কথা বলি, এখন এত ওপেন মিডিয়ার, সোশ্যাল মিডিয়ার ফলে মানুষ বুঝে না বুঝে মন্তব্য করা এবং সেটাকে নেগেটিভ ভাবে ব্র্যান্ডিং করা এবং মানে কথা বলা এখন মুশকিল। যে প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়ে এই ডিজিটাল মবের কারণে সেটা তুলে ফেলে তার অফিসিয়াল পেজ থেকে। এখন আমাদের জন্য একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে, আসলে কথা বলাও মুশকিল হয়ে যাচ্ছে। গালি গালাজ এবং সেটার একটা ইন্টেনশনাল এবং একটা সংঘবদ্ধ ক্যাম্পেইন সেটার বিরুদ্ধে। এই মুহূর্তে আমরা ঐক্যমত্য কমিশনের সর্বশেষ আলোচনাটা এরকমই ছিল, এই মুহূর্তে আসলে দুটো ভোটের বাস্তবতা নাই। একটা ভোট সুষ্ঠুভাবে করা যায় কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। আজকে যে আমরা জাতীয় নির্বাচনের কথা বলছি, সেই জাতীয় নির্বাচনে যখন তফসিল ঘোষণা করবে সেই সময় চিত্রটা কি হবে আপনারা যদি একটু চিন্তা করেন। বিএনপির মতো একটা বড় দল, জামাতের মতো বড় দল, আমরা যারা আছি এখন যে অবস্থা দেখতে পাচ্ছি, বিএনপি জামাতের মতো বড় দলগুলো বা মিত্র সংগঠন যারা একসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে যুগপৎভাবে লড়াই করেছে, ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, আজকে তারা একজন আরেকজনের বিরুদ্ধে বলতে গিয়ে বিদ্বেষ ছড়াচ্ছে। আমি শুধু বিদ্বেষ না, সেই পুরানো বলা চলে আওয়ামী বয়ানের অনেক কথাবার্তা আমরা প্রতিষ্ঠিত করে দিচ্ছি আমাদের কথাবার্তার মাধ্যমে। তাহলে আমাদের মিত্রদের মধ্যে যদি এই ধরনের একটা বিভাজন এবং বিভেদ থাকে, তাহলে নির্বাচন বানচাল করার জন্য কিংবা ফ্যাসিবাদকে ফিরে আসার জন্য অন্যদের তো লাগবে না। সেই জায়গা থেকে নির্বাচনটা একটা নির্বাচন আমরা করতে পারি কিনা সুষ্ঠুভাবে সেটা আমরা ব্যক্তিগতভাবে সন্দেহান। পুলিশ সহ প্রশাসনের আমরা বারবার বলছি যে তাদের মোরালিটি ডাউন হয়ে গেছে। গত 1 বছরে তাদের মোরালিটি বুস্ট আপ করার জন্য কি পদক্ষেপ নিয়েছে? অনেক টকশো সাংবাদিক আলোচকরা বলেছিল যে আপনারা অন্তত পুলিশে 1000-20 সদস্য নিয়োগ দেন, 6 মাসের ট্রেনিং করে তাদেরকে নিউ ফোর্সকে আপনারা মাঠে কাজে লাগান, এসআই পদে কয়েক হাজার নিয়োগ দেন, অন্তত তাদেরকে 8-9 মাস ট্রেনিং দিয়ে তাদেরকে যেন এই সময়ের এই প্রেক্ষাপট মোকাবেলায় ব্যবহার করা যায়। এই পুরো প্রশাসনের সেটআপ তো আগের সেটআপ। এমনকি আপনার এই জনপ্রশাসন থেকে শুরু করে মন্ত্রী পরিষদ বিভাগে যাদেরকে নেওয়া হয়েছে, যাদের প্রশাসনের সাথে সম্পৃক্ততা নাই, 10 থেকে 15 বছর আগে তারা রিটায়ার্ড করেছে। 10-15 বছর একটি হিউজ গ্যাপ। তারা তো তাদের সহকর্মীদের পালসই জানে না, সেন্টিমেন্টই জানে না। জনপ্রশাসন আমরা দেখেছি, ক্যাবিনেটে আমরা দেখেছি এই সমস্ত লোকদেরকে বসানো হয়েছে। তো তারা কিভাবে প্রশাসন সেটআপ করবে বলেন? তাহলে এই যে দুটো নির্বাচন, অনেকে আমাদের সহকর্মী নাইক যেটা বলেছিল আমরা সংস্কারের একটা মুভ, সেটাকে অনেকে ইন্টেনশনালি অন্যদিকে নিয়ে গেছে। যে এখন আমরা বলছি যে মনে করি যে সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনটা হোক, তার আগে আসলে আরেকটা গণভোট আয়োজনের প্রেক্ষাপট কি আছে? তাহলে এটা নিয়ে যদি আমরা রাস্তায় নেমে যাই, রাস্তায় আন্দোলন সংগ্রাম শুরু করি। মাহবুব ভাই বলেছিল, প্রকাশক মাহবুব ভাই, যে এই সরকার আমাদের সরকার, তারপরেও তাদের প্রতি আমাদের ক্রিটিসিজম থাকবে, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস
আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা করি। কারণ আজকে তিনি 3টা দলকে ইস্টাবলিশ করে যাচ্ছেন, এই ক্যাটাগরি করে দিয়ে যাচ্ছেন, আর আমরা বিসি ক্যাটাগরি হয়ে গেছি। মানে এখানে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের পরামর্শ সরকার নিতে পারে যে কোনো সময়, তাদের সাথে বসতে পারে। কিন্তু জামাত এনসিপি কে কোন ক্যাটাগরিতে তারা 3টা দল হিসেবে ইস্টাবলিশ করে এই ক্যাটাগরি করে যাচ্ছে? এদিকে ডক্টর ইউনূস পারেন, বরঞ্চ ডক্টর ইউনূসকে যখন এই 1 তলা থেকে 8 তলা লিফটে শেখ হাসিনা হেঁটে হেঁটে উঠাচ্ছিলেন, আমরা প্রতিবাদ করেছি। আমরা তো সেদিন ইউনূস সাহেবের কাছে কোনো সুযোগ সুবিধার জন্য চাইনি। আন্দোলনে কি জুনায়েদ সাকি আমাদের কন্ট্রিবিউশন কম আছে? আমরা লাঞ্ছিত কম হয়েছি? তাহলে সরকার কেন এই ক্লাসিফিকেশনটা করলো? তাহলে আমাদের সাথে প্রতারণা করেছিল। আমাদের যে বিশ্বাস, শ্রদ্ধা, ভক্তি নিয়ে আমরা তার প্রতি আস্থা রেখেছিলাম, আজকে 1 বছরের শেষ দিকে তিনি কোন দিকে নিয়ে যাচ্ছেন আমরা তো শঙ্কায় আছি। আজকে যদি আবার কোনোভাবে দেশে একটা অন্যরকমের পরিস্থিতি তৈরি হয়, ওই জুলাইয়ে যেমন রিমান্ডে আমাদেরকে ঝুলাইছিল, ঝুলাবে তো আমাদেরকে। ইউনূস সাহেবদের গায়ে টাচ করবে না। উপদেষ্টা পরিষদ নাহিদ যেটা বলেছে, তারা সেই এক্সিট ঠিকই পাবেন, 111-এ পেয়েছিলেন না? তো সেই জায়গা থেকে আমরা এখনো সংকটের মধ্যে আছি। এই সংকট থেকে উত্তরণে আমাদের একটা নির্বাচনের দিকে যেতে হবে। এসএন ভাই এখানে আরো একটা লেখা আছে যে আপনার নির্বাচনে আপনার প্রথম ছিল যে এই সকল অনিশ্চয়তা দূর করতে পারে প্রধান উপদেষ্টার সিদ্ধান্ত। সেটা ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে লন্ডনের বৈঠকের আগে বোধহয় লেখাটা ছিল। তো এটা ঠিক যে ওই বৈঠকের পরে কিছুটা রাজনৈতিকভাবে একটা আস্থা বা স্থিতিশীলতা নির্বাচন সম্পর্কে একটা মানুষের একটা পরিষ্কার ধারণা হয়েছিল যে ফেব্রুয়ারিতে বোধহয় ইলেকশনটা হচ্ছে। আর আমাদের পরিষ্কার দেখে মহাসচিব সাহেব আছেন, বিএনপি একটা বড় দলের, আমরা মনে করি যে জুলাই ঘোষণাপত্র এবং সনদের জন্যই তো নির্বাচনটা আমাদের ডিলে হচ্ছিল। এখন ঘোষণাপত্র শেষ হয়েছে, সনদ শেষ হয়েছে, নির্বাচন নতুন বছরই হওয়া উচিত এবং জানুয়ারি মাসে হওয়া উচিত, ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করার দরকার নেই। কাজে নির্বাচনের জন্য মনে হয় আমরা ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টা করতে চেয়েছেন, আমরা তাকে বলতে পারি যে এখন জানুয়ারিতে সম্ভব। কারণ নির্বাচন যত ডিলে হবে তত আপনার এই বিচার বলেন, সংস্কার বলেন, এগুলো নিয়ে আরো ঘোলাটে পরিস্থিতি হচ্ছে। সংস্কার তো আমরা সবাই চাই, কে না চাই? সেক্ষেত্রে আমরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর প্রতিও আমাদের আবেদন থাকবে যে সংস্কারের এজেন্ডাকে সামনে রেখে আমরা যেন হীন উদ্দেশ্য স্বার্থের জন্য আমরা যেন নতুন করে একটা রাজনৈতিক বিভাজন, একটা সংকটের দিকে দেশকে ঠেলে না দিই। এই মধ্যে 2টো ভোটের বাস্তবতা নেই। জাতীয় নির্বাচনের দিকে আমাদের ফোকাস করা উচিত এবং এই জুলাই সনদ একই দিনে 2টো ভোটের কথা আলোচনা হয়েছে। কারণ দেখেন এই যে সমস্ত পণ্ডিত মানুষগুলো জুলাই সনদ এখন ভোটের কথা বলছে, বিএনপি যদি গণভোটে এটা না চায়, এখন জাতীয় নির্বাচন তো বাধাগ্রস্ত হবে, এটার ফলে অনেকে ধারণা করতেছে, বিএনপি যদি না চায়, জাতীয় পার্টি আওয়ামী লীগ এই ফ্যাসিবাদী শক্তি তো জুলাইয়ের পক্ষে না, গণভোটে কি এইটা গৃহীত হবে? গণভোট কি জয়লাভ করবে? তাহলে এই যে আমরা একটা রং স্ট্র্যাটেজি নিয়ে শুধুমাত্র মিডিয়ায় কিংবা মানুষকে একটা আইওএস দেওয়ার জন্য, একটা ব্লাফ দেওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলছি এবং সেটা নিয়ে একটা কর্মসূচি দাঁড় করাচ্ছি, একটা হইচই করছি, এগুলো কি বুঝে করছে না না বুঝে করছে আমরা বুঝি না। প্রধান উপদেষ্টার কাছে আমরা সত্যিকার অর্থে গতকালকে বিজেপির সভাপতি বলেছিল যে 4 মাস বিজেপি, যার বাংলাদেশের তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন, আমাদের এক্সপোর্টের সবচেয়ে বড় জায়গা, দেশের অর্থনীতি যে আরএমজির উপরে একটা টিকে আছে, তারা 4 মাস মালিক পক্ষ দেখা করতে চেয়েছে সরকারের সাথে, অ্যাপয়েন্টমেন্ট পায় নাই। অথচ সোকরা পোকরা কতজন প্রধান উপদেষ্টার সাথে দেখা করে যায়, এমনকি বিদেশি ডেপুটি হাই কমিশনার যারা বাংলাদেশের আপনারা বলতে পারেন যে এই সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার জুনিয়র কর্মকর্তা, তাদের লেভেলের বিদেশিরাও এসে প্রধান উপদেষ্টার সাথে ঘন্টার পর ঘন্টা মিটিং করে যায়। আর আমাদের অর্থনীতির চাকাকে যারা ধরে রাখছেন, ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, তারা 4 মাস সময় পান না। এমনকি আমরাও অনেক ক্ষেত্রে মতামত দিতে গেলে সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রেই 3 দলকে ডেকে বিএনপির সাথে অন্যদেরকে মিলালে হবে। আপনি কি প্যারালাল করতে চাচ্ছেন যে তারা বিএনপির প্যারালাল? এটা কি বাস্তব? তাহলে আপনারা এই যে প্রতারণা করছেন, এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। সর্বশেষ একটা কথা বলে শেষ করব, এটা কথা বলার কথা না, তারপর বলতে হচ্ছে যে আমরা আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করলাম, বারবার রক্তাক্ত হয়েছে। মির্জা ফখরুল সাহেব আপনার নিশ্চয়ই মনে আছে, অনেক মিটিং এ বলেছিল যে আমাদের তরুণরা কোথায়, আমাদের তরুণদেরকে বেরিয়ে আসতে হবে, তরুণদেরকে দেশের জন্য রাজপথে নামতে হবে।
সেই তরুণদেরকে রাজপথে নামানোর জন্য, তরুণের চৈতন্য বোধ জাগ্রত করার জন্য আমরা রক্তাক্ত হয়েছি, আমরা লাঞ্ছিত হয়েছি, নিগৃহীত হয়েছি, কিন্তু আমরা হাল ছাড়িনি। কিন্তু এই পরিবর্তনের পরে কি পেলাম? সেই ফ্যাসিবাদের চেয়েও নির্মম নিষ্ঠুরভাবে আক্রান্ত হয়েছি ডক্টর ইউনূসের সরকারে। আমি আজকে বলছি যে এখানে যে আমি সিনিয়র রাজনীতির সাক্ষী রেখে যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেদিনও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উপস্থিতিতে প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, শেখ হাসিনার আমলেও এইভাবে আক্রান্ত হই নাই, আপনার সরকারের আমলে যেভাবে আক্রান্ত হয়েছি। আপনারা বিচার বিভাগীয় তদন্ত করেছে, এই ঘটনার বিচার করতে হবে, অন্যথায় এই ঘটনা অনেকের সাথে ঘটবে। কাজে আমরা চাই যেমনি ভাবে এই মানবতা বিরোধী অপরাধের কারণে 15 জেনারেলকে বিচারের মুখোমুখি করা হয়েছে, সমস্ত জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে। কারণ অনেকে মনে করছে যে আর্মির লোক, তাদেরকে হ্যান্ডকাপ পরানো যাবে না, জেলে নেওয়া যাবে না। কেন ভাই? এই প্রায় 2 লক্ষ 1.5 লক্ষ আর্মির প্রতিনিধিত্বকে 15 জন কালপ্রিট করে তো আর্মিকে কলঙ্কিত করেছে। যে রানিং জেনারেলরা, সার্ভিং অফিসাররা বরঞ্চ তাদের বিচার দাবি করছে। সুতরাং এই 29 আগস্টের ঘটনা যারা ঘটিয়েছে, তারা এর সাথে যারা জড়িত, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় আমরা উপদেষ্টাদেরকে এবং প্রধান উপদেষ্টাকে একটা কথাই মনে করিয়ে দিয়ে শেষ করতে চাই, শেখ হাসিনার মতো প্রভাবশালী শক্তি, ভারতের মতো একটা উদীয়মান সুপার পাওয়ারের সমর্থন থাকার পরেও কিন্তু পালিয়ে যেতে হয়েছে। বাংলাদেশ এই দেশের প্রধান বিচারপতি ক্লিন শেভ করে আপনার মানকি টুপি পরে কিন্তু এখান থেকে পালিয়ে গেছে, বাইতুল মোকাররমের ইমামও। এই তরুণদের একটা অংশের প্রতিনিধিত্ব হলেও আমরা করি। এখানে আরেকটা কথা আছে যে এহসান ভাই লিখেছেন, এই কথাগুলো অনেকে বলে না যে ছাত্র ঐক্যে ফাটল কেন? যে ছাত্র তরুণরা নিঃশর্তভাবে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সাকিব ভাই বলেছি, একাধিক মিটিং এ প্রধান উপদেষ্টাকে বলেছিলাম, এনসিপি বা এই কি বাক্সাস বৈষম্য বিরোধী ছাত্রদের লেন্স দিয়ে আপনি গোটা ছাত্র সমাজকে দেখবেন না। ছাত্রদল একটা বড় সংগঠন, শিবির একটা সংগঠন, ছাত্র অধিকার, ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, এরকম অনেক ছাত্র সংগঠন আছে। আপনি ডাকেন না সব ছাত্র সংগঠনের নেতাদের একদিন চা খান। আপনি তো বাইরের ইউনিভার্সিটিতে গেলে ফরেনের স্টুডেন্টদের সাথে, ইয়ুথদের সাথে গল্প করেন, সোশ্যাল বিজনেস নিয়ে ইন্টারাকশন করেন, সেমিনার করেন। তো দেশের তরুণদেরকে আপনি একটা দিন ডেকেছেন, শুধু এনসিপির ওই গুটি কয়েক ছেলেদেরকে এম্পাওয়ার করেছেন, আর গোটা ছাত্র সমাজকে আপনি বিচ্ছিন্ন করে দিয়েছেন, ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছেন, তাদের অবদানের প্রতি আপনি অসম্মান দেখিয়েছেন। এহসান ভাই যেটা বলেছিল যে ছাত্রকে ফাটল কেন? ফাটল ডক্টর ইউনূস ধরিয়েছে, ফাটল এই সরকার ধরিয়েছে। এনসিপি বা এই বৈষম্য বিরোধী আন্দোলন একটা কিংস পার্টি করতে গিয়ে সবাইকে এক্সক্লুড করে দিয়েছে। দেখেন এই ছাত্ররা সবচেয়ে শহীদদের সংখ্যা সংগঠন হিসেবে যদি ধরেন, ছাত্রদল সেই তালিকায় বড় সংগঠন থাকবে, শিবির, অন্যান্য সংগঠনগুলো, তাদের সাথে তরুণদের আন্দোলনের ফলে এত একটা ঐতিহাসিক পরিবর্তন হলো। একদিন প্রধান উপদেষ্টা তাদেরকে ডেকেছেন, তো আমরা শেষ বেলায় অনেক দুঃখ, অনেক ক্ষোভ বলতে পারছি না, কারণ ছুঁচু উপরে ফেলে তো বুকে পড়ে, এই জন্য অনেক কথা বলি না। কিন্তু আপনার আমরা কিছু কথা বলতে হয়, কারণ ওনারা যেই দিকে এখন নিয়ে যাচ্ছে, এখন সংখ্যা আছে। এখন আমি প্রতিনিয়ত এই বাড়ি ফেরার পথে, আমার সাথে তো পুলিশের প্রোটোকল নাই, আমার তো লাইসেন্স করা পিস্তল নাই। যেভাবে ওই দেখতেছি ট্রেনে বিদেশি পিস্তল আসতেছে, গান পাউডার ঢাকায় ঢুকতেছে, কিংবা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ হচ্ছে, আতঙ্কে থাকি কোন সময় গাড়ির গ্লাসে গুলি করে, কোন সময় কি হয়। কারণ এই গত 1 বছরে আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার কারণে, সরকারের দুর্বলতার কারণে এই পরাজিত ফ্যাসিস্ট শক্তি নানান ধরনের নাশকতা শুরু করছে। এবং আজকে এই আমার দেশে মাহমুদ ভাই এই যে কলাম লিখেছেন, সেটা দিয়ে শেষ করতে চাই যে আজকে নির্বাচন, আমরা এখন আমাদের আসলে বিচার সংস্কার, বিচার যতটুকু করতে পেরেছে তারা 3 মাসে যতটুকু করতে পারে করবে, কারণ ফেব্রুয়ারির বাইরে তো তাদের যাওয়া নেই। এখন ওদের নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করেছে সেই বিষয়ে ফোকাস দিতে হবে। সেক্ষেত্রে এই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নির্বাচন কতটুকু সম্ভব সেটা বোধহয় আমাদের ভাবতে হবে। এইখানে গোপালগঞ্জ, ফরিদপুর, খুলনা এরকম কিছু এলাকা আছে যেগুলো, সরি আমি ওই এলাকার মানুষের প্রতি রেসপেক্ট রেখেই বলছি, আওয়ামী লীগের সন্ত্রাসীরা এরকম কিছু এলাকায় আস্তানা গেড়েছে, যেটা গোপালগঞ্জ এনসিপির নেতৃত্বে আমরা দেখলাম। তো এই সমস্ত এলাকায় নির্বাচন করতে গেলে কি পরিস্থিতি হবে, তার প্রি মেজারমেন্টটা সরকার কি নিয়েছে, সেই জায়গা থেকে আমাদের আবেদন থাকবে সরকার এখনো রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে কিভাবে একটা ফেয়ার নির্বাচন করতে পারে সেই পথে আসবে। এবং ফেব্রুয়ারি নয়, নির্বাচন জানুয়ারিতে দেবে। সরকার তো ফেব্রুয়ারিতে যাচ্ছে ফার্স্ট উইকে, আমরা চাই নতুন বছরের প্রথম মাসে নির্বাচন হোক এবং নির্বাচন কমিশনের সর্বশেষ সিদ্ধান্তকে আমরা ইতিবাচকভাবে দেখি। তারা বলেছেন যে জোট করলেও নিজের মার্কা বা দলের মার্কায় ভোট করবে।
ছোট দলগুলো বাংলাদেশে বিকশিত হয় নাই, বা আমরা যে এককেন্দ্রিক রাজনীতির আমরা বিকেন্দ্রীকরণ চাচ্ছিলাম, আমরা যে পাওয়ারের ডিসেন্ট্রালাইজ চাচ্ছিলাম, সেটা কিছু নেতৃত্ব বের হয়ে আসার দরকার। সেই জায়গা থেকে এটা একটা ভালো পদ্ধতি হতে পারে যে দলগুলো তার নিজের মার্কা নির্বাচন করবে। 60টা রাজনৈতিক দল নিবন্ধিত, নিজের মার্কা যদি নির্বাচন না করতে পারে তাহলে এই নিবন্ধনের দরকার। সেই জায়গা থেকে আমরা এটাকে অ্যাপ্রিশিয়েট করি। ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ। অসাধারণ বক্তব্য রাখলেন। এবারে বক্তৃতা রাখবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী, প্রধান সমন্বয়ক জনাব সাকিব ভাই। সাকিব ভাইকে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আপনাদের সুবিধার জন্য এভাবে স্থান পরিবর্তনটাই তাই নাকি চিন্তা করে বলতে হবে না না। ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ শুনতে পাচ্ছেন। আমি একটু সংক্ষেপে করি। সবাইকে সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। সম্মানিত বিচার সংস্কার নির্বাচন, এই বইয়ের আজকে এই লেখার জন্য এবং বিশেষভাবে এই যে তিনটি শব্দ বিচার সংস্কার নির্বাচন, এই শিরোনামে একটি বই লেখা। আপনারা যারা সংবাদকর্মী তারা জানতেন যে ৫ই আগস্টের পর থেকে এই শব্দবদ্ধ আমার বক্তব্য যারা শুনেছেন তারা শুনে থাকবেন যে বিচার সংস্কার নির্বাচন এটা বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ, প্রধান কর্তব্য, এবং আমাদের এই অন্তর্বর্তী সরকারের সামনেও এটাই তাদের যে রাজনৈতিক কর্তব্য দাঁড়িয়েছে, যে অতীত দায়িত্ব দাঁড়িয়েছে, সেটা বারবার আমরা বলে আসছি। দৈনন্দিন দায়িত্ব তো এই সরকারের আছে, দেশের মানুষের নিরাপত্তা, অর্থনীতি ঠিক রাখা, কিন্তু যে অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেখানে এই তিনটি বিষয়ে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্ব, বলতে পারেন অপরিহার্য। এবং এই তিন বিষয় ছাড়া আমরা আসলে আমাদের এই নতুন যাত্রার ন্যূনতম একটা জায়গায় যেতে পারবো। এখন এই যে ধরুন আমাদের 54 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার মধ্যে আমাদের যা কিছু অর্জন তা মানুষের অবদান, যাকে বলে যে ইন স্পাইট অফ দি গভর্নমেন্ট, জনগণ এই দেশে নানা কিছু অর্জন করেছে। মানে কিন্তু সরকারি এই যে সরকারের যদি ভূমিকা দেখেন, সরকারের ভূমিকার ক্ষেত্রে আমরা তাদের এমন সব নেতিবাচক ভূমিকা দেখি, যাতে করে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের যে সম্ভাবনা, এই সব কিছু কেবল সীমিত হয়েছে তা অনেক ক্ষেত্রে ধ্বংস হয়েছে। এবং অনেক ক্ষেত্রে আমরা আমাদের উন্নত যাত্রা শুরু থেকে এটা বলা যায়, একটা রাষ্ট্র পতন হয়েছিল লক্ষ লক্ষ মানুষের রক্তের উপর দাঁড়িয়ে যুদ্ধ করে, এবং সেই যুদ্ধের মধ্যেই ঘোষিত প্রতিশ্রুতি ছিল যে রাষ্ট্র তার সকল নাগরিকদের জন্য সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। এই যুদ্ধ ঐক্যবদ্ধ হয়েছে ঘোষণা দিয়ে। এই প্রতিরোধের জায়গাটা জনগণকে যেভাবে ঐক্যবদ্ধ করছে সেটা এই প্রতিশ্রুতির উপর দাঁড়িয়ে, কিন্তু সেই রাষ্ট্র ৭২ সাল থেকে এই জায়গায় দাঁড়াতে পারে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে বিচার যে একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ বিষয়, অস্তিত্বের বিষয়, সেটাই এই রাষ্ট্র এখন পর্যন্ত ঠিক মতো উপলব্ধি করতে পারে না।
আমরা কেন আইন তৈরি হয় কেন, এই প্রশ্নটা নিজেদের আমাদের নাগরিকদের প্রতিনিধি করা দরকার। আইন তৈরি হয় যাতে ন্যায় বিচার, কাজে ন্যায় বিচার ছাড়া এই যে রাষ্ট্র যে আমরা বল প্রয়োগ করতে পারে, রাষ্ট্র যে ক্ষমতার একটা কেন্দ্রীভবন ঘটায়, আমরাই তো সেটা অনুমোদন দিয়েছি, নাগরিকরাই তো এই অনুমোদন দেয়। কিন্তু কেন দেয়, কিসের ভিত্তিতে রাষ্ট্র এই ক্ষমতার কেন্দ্রীভবন ঘটাতে পারে? রাষ্ট্রের হাতে একচেটিয়া ক্ষমতা দেওয়া হয়েছে, কারণ রাষ্ট্র ন্যায় বিচার দেবে সেটা, এবং সেই ন্যায় বিচার দিতে হলে তাকে আইনের উপর দাঁড়াতে হবে, এবং সেই আইন জনগণের পক্ষে, সমষ্টির পক্ষে আইন। আইন যদি এমন হয় যে ব্যক্তিকে স্বেচ্ছাচারী করে ফেলছে, তাহলে সেই আইন ন্যায় বিচার দিতে পারবে না। আর যে আইন ন্যায় বিচার দিতে পারে না, রাষ্ট্র সেই রকম আইনের উপর যদি দাঁড়িয়ে থাকে, সেই রাষ্ট্র আর ভায়াবল থাকে না, তার অস্তিত্ব হুমকির মধ্যে পড়ে। আমাদের 72 সাল থেকে এই ক্ষমতা কাঠামো যেভাবে দাঁড়িয়েছে, তাতে সমস্ত ক্ষমতা এমন ভাবে কেন্দ্রীভূত হয়েছে এবং এমন আইনের দ্বারা হয়েছে যে আইনগুলো জনগণকে ক্ষমতায়িত করার বদলে ব্যক্তি, শাসক তাদেরকে ক্ষমতায়িত করেছে। তারা স্বেচ্ছাচারী হয়েছেন নানাভাবে, এবং সেই স্বেচ্ছাচারিতার চূড়ান্ত পরিণতি শেখ হাসিনা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে সমস্ত রাষ্ট্রকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয়, প্রতিটি প্রতিষ্ঠানকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলতে হয়। সেটা প্রধান বিচারপতি থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, আমলাতন্ত্র, এগুলো তো কোনো বিষয়ই না। কাজে এই যে সমস্ত কিছুর উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, সমস্ত কিছুকে পকেটের মধ্যে ঢুকিয়ে ফেলা, এইটা তারা তৈরি করেছেন এবং তাদের ইচ্ছা অনুযায়ী দেশ চালিয়েছে। যারা তাদের বিরোধী তাদেরকে নির্মূল করেছেন, বিভাজনের রাজনীতি খেলা খেলেছেন, ঘৃণা, ট্যাগিং, নানাভাবে নির্মূলের রাজনীতি করেছেন। বিরোধী দল দমন কিভাবে করতে হয়, কত কৌশলে করতে হয়, সেটা গুম, খুন কিংবা সাবোটাজ, তার বিভিন্ন রকম উদাহরণ তারা আমাদের এখানে তৈরি করেছে। কত নিকৃষ্ট বিভৎস উপায়ে গুম খুন হয়েছে বিএনপি সহ সেখানকার বিরোধী দলের রাজনৈতিক কর্মীরা, নাগরিকদের বিভিন্ন অংশের মানুষেরা, সাধারণ মানুষেরা, কারণ তারা ভয় উৎপাদন করেছে। এমন অনেক মানুষ গুম হয়েছেন, মনে হয়েছে যে এই মানুষটাকে কেন গুম করা হলো, এত গুরুত্বপূর্ণ তো সে নয়, এত ক্ষমতাধর তো সে নয়। তাকে গুম করা হয়েছিল যাতে সবার মধ্যে ভয় ছড়িয়ে পড়ে, সাধারণ মানুষ ভয়ে কুঁকড়ে যায়, এই ফ্যাসিবাদকে উপড়ে ফেলবে, তাকে উৎখাত করবে, এরকম কোন সাহস যাতে সে দেখাতে না পারে। সুতরাং ভয়ের রাজত্ব তারা গায়। তারা মামলার পর মামলা দিয়েছিল যাতে বিরোধী দল ঘুরতে থাকে কোর্টের বারান্দায় এবং তারা আন্দোলনের মধ্যে যেতে ভয় পায়। তারা সাবোটাজ করেছিল, যেটা নুরুল হক এখানে বললেন। 28 অক্টোবর 2023 সাল আমরা সবাই রাস্তায়, কিভাবে একটা শান্তিপূর্ণ সমাবেশে ওখানে সাবোটাজ করা হলো, তারপরে প্রধান বিচারপতির বাড়ির গেটের মধ্যে লোককে ঢুকিয়ে দেওয়া হলো, তারপরে ওই যে পুলিশ হাসপাতাল, পুলিশ মারা, বিভিন্ন ভাবে সাবোটাজ সৃষ্টি করে তার সন্ধ্যা থেকে শুরু হলো টেলিভিশন গুলোতে তার বয়ান, এই বয়ান দিয়ে রাতের বেলা ট্র্যাক দাও, এই যে পুরো প্লটটা তারা রেডি করে দিয়েছে। তো সেইখানে এই নানান কায়দায় যে আসলে ক্ষমতার কেন্দ্রীভবন, ন্যূনতম জবাবদিহি না থাকা, যে কোনো ভাবে হোক মানুষের উপরে অন্যায়, হত্যা, সবকিছু চাপিয়ে দেওয়া, এইটা রাষ্ট্রকে মানে তার অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে। ফলে শেখ হাসিনার রাষ্ট্র কিন্তু ভেঙে পড়েছে, জনগণ তাকে উৎখাত করেছে, কারণ এটা আপনি বেশি দিন চালাতে পারবেন। আমরা বারবার বলেছি অভ্যুত্থান আসন্ন, তারা আমাদের দিকে হেসেছিলেন যারা গণ অভ্যুত্থানের স্বপ্ন দেখে, গণ অভ্যুত্থান শেখ হাসিনার বিরুদ্ধে হবে না, কিন্তু আমরা প্রতিদিন বলেছি গণ অভ্যুত্থান আসন্ন এবং এই রাষ্ট্র টিকবে না, এই রাষ্ট্র টেকার ক্ষমতা নাই। এখন বিচার বিষয়টি এই কারণে আমাদের নতুন যাত্রার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিচার কেমন? সিলেক্টিভ বিচার, ন্যায় বিচার নয়। আমরা এখন যদি দেখি যে আমাদের নতুন যাত্রার মধ্যে সিলেক্টিভ বিচার হচ্ছে, তাহলে আমরা আবার একই পাকে, একই আবর্তে ঘুরবার। এইটা আমাদের নাগরিকদের মনে রাখা দরকার। যদি রাষ্ট্রটা হয় অমুকের বদলে তমুকের এবং ন্যায় বিচারও এইরকম ভাবে যায়
যে আমি থাকলে একরকম এক দলের বিচার হবে, আর অন্য কেউ আসলে আরেক দলের বিচার হবে। বিচার যদি ন্যায় বিচারের জায়গায় না যেতে পারে, তাহলে আমরা রাষ্ট্রকে সত্যি সত্যি করে নতুন যাত্রায় নিতে পারবো। এই সরকারের সেই দিকগুলো খেয়াল রাখা দরকার ছিল অন্তর্বর্তী সরকারের। কিন্তু আমরা এখন দেখছি যে বিচার ন্যায় বিচারের জায়গায় নেই। অনেক ক্ষেত্রেই বিচার চলে যাচ্ছে মবের হাতে। সত্যিকার মানুষের ন্যায় বিচার পেতে হলে আগে মব তৈরি করো, তাহলে পেতে হবে। কোথাও কোথাও অন্যায় শিকার হচ্ছে, আমার জমি দখল হয়ে যাচ্ছে, মব তৈরি করতে পারলে, তাকে অমুকের দোষর প্রমাণ করতে পারলে, তাইলে যদি কিছু পারা যায়। এইটা যদি হয় রাষ্ট্র, এই রাষ্ট্র তার নতুন যাত্রা তো দূরের কথা, আবারও বলি টিকে থাকার যে লক্ষ্যগুলো সেগুলো হারাতে বসেছে বলেই আবার চিন্তা। কারণ রাষ্ট্র ধারণার আপনি 1000 বছরের ইতিহাস দেখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমরা লড়াই করেছিলাম সংস্কারের জন্য, এবং এটা বাংলাদেশের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিএনপি বড় পার্টি, দেশে কয়েকবার ক্ষমতায় ছিল, এগুলো আমরা সবাই জানি। বিএনপির মতো রাজনৈতিক দল 18 সালের পরে এটা উপলব্ধি করেছে যে এই ক্ষমতা ব্যবস্থা থেকে, রাজনৈতিক ব্যবস্থা থেকে বিএনপির মতো দলকে পুরোপুরি ছুড়ে ফেলে দেওয়া হচ্ছে। এইটার মধ্যে আর কোনো জায়গা নেই, এই রাষ্ট্র এভাবে চলবে না। কাজেই তাদের 16 সালের ভিশনকে তারা 27 দফায় উত্তীর্ণ করেছেন নতুন জায়গায়, যে রাষ্ট্রের আরো অনেক মৌলিক ক্ষত তৈরি হয়েছে সংস্কার, যে সংস্কার নিয়ে আমরা তুলনামূলকভাবে আকারে ছোট দলগুলো অনেকদিন আমাদের প্রতিষ্ঠাকাল থেকে আমরা কাজ করছি। কিন্তু এটা তো তখনও জাতীয় প্রশ্ন হয়নি। একটা দাবি উত্থাপিত হলে জাতীয় প্রশ্নে পরিণত হওয়ার যে সময় লাগে, সেটা কেবল প্রচারণার বিষয় নয়, সেটা কেবল ব্যক্তি বিশেষের উপলব্ধিরও প্রশ্ন নয়, এটার বাস্তব প্রয়োজনীয়তাও এটা সামনে আসে। 18 সালের নির্বাচনের পরে, 14 অভিজ্ঞতা এবং 18-এর পরে এটা আসলে একটা জাতীয় উপলব্ধিতে পরিণত হয়েছে, প্রয়োজনীয়তায় পরিণত হয়েছিল যে বাংলাদেশকে যদি আবার এগোতে হয়, তাহলে এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। অভ্যুত্থান এই সংস্কারের আকাঙ্ক্ষাকে আরো গভীর করেছে। আমাদের ছাত্ররাও যারা এই আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিল, তারাও এটা গ্রহণ করেছে। ফলে সব দিক থেকে আমাদের কাছে মনে হয়েছে যে একটা নতুন জাতীয় উপলব্ধি তৈরি হয়েছে। কিন্তু এই দুঃখজনক ব্যাপার দাঁড়ালো, অভ্যুত্থানের পরে সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিন্তু যখন নির্বাচনের প্রসঙ্গটা বলা হলো, তখন অনেকেই নির্বাচন আর সংস্কারকে একটা মুখোমুখি দাঁড় করিয়ে দিতে চায়। মনে হলো যেন নির্বাচনটা খুব খারাপ বিষয়, আমরা এই সংস্কার করে ফেলতে পারবো। এবং এই চিন্তা আসলো কিছুটা কতগুলো ধারণা থেকে, এবং সেই ধারণা অনুমান পরবর্তীতে এখন এসে আমরা বুঝতে পারছি এগুলো আসলে রাজনৈতিক স্বার্থ। অর্থাৎ আমার দল কি ধরনের বয়ান তৈরি করলে, তাকে কিভাবে চিহ্নিত করলে অমুক দল সংস্কার করবে না, এরকম একটি জিনিস হাজির করে দিলে আমার দলের সুবিধা হয়। এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা শুরু হলো, যেখানে বাংলাদেশের একটা জাতীয় ঐক্য রক্ষা করা এই ট্রানজিশনের সবচেয়ে বড় কাজ ছিল। জাতীয় ঐক্য ছাড়া এই ট্রানজিশন করতে পারবে না। সবাই জানে পতিত ফ্যাসিস্টরা সাবোটাজ করতে চাইছে, পতিত ফ্যাসিস্টরা অভ্যুত্থানকে ধ্বংস করতে চায়, এটা সবারই জানা আছে। এবং তাদের দেশি বিদেশি মিত্র, ভারতে বসে থেকে শেখ হাসিনা যখন এখানে সাবোটাজ করতে চান, তখন ভারত সরকারের নীতি নিয়ে আমাদের প্রশ্ন করতে হবে, তারা আসলে কি চান। কাজে এইটা খুবই স্বাভাবিক তো, এবং এইটার বিরুদ্ধে আমরা আন্দোলনকারী শক্তি সমূহ যারা নতুন ভাবে পুরো রাষ্ট্রের পুনর্গঠন করতে চাইছি, মেরামত করতে চাইছি, সংস্কার করতে চাইছি, রূপান্তর করতে চাইছি, নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে চাইছি, তাদেরকে তো ঐক্যবদ্ধ থাকতে হবে। ন্যূনতম জাতীয় ঐক্যের মধ্যে দিয়ে আমাদের এই সংস্কার প্রক্রিয়াটা এগোতে হবে। আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে নিজের দলের দলীয় ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য এমন ভাবে নির্বাচন এবং সংস্কারকে মুখোমুখি দাঁড় করানো হলো যাতে করে দলীয় ফায়দা হয়। শেষ পর্যন্ত এসে আমরা দেখছি এখনো সেটা চলছে। দুঃখজনক ভাবে সত্য, গতকালকে আপনারা দেখেছেন পত্রিকায় যে এখানে অনেকগুলো প্রসঙ্গ এসছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন।
আমরা শুরু থেকে বলেছি সংস্কার আমরা চাই, অন্তর্বর্তী সরকার সংস্কার কাজকে ফ্যাসিলিটেট করুক এবং তার জন্য কমিশন করুক, তারা বিভিন্ন জনের সাথে আলাপ করুক, প্রস্তাব উত্থাপন করুক এবং রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, প্রতিনিধি সমাজের তারা ঐকমত্য হোক কোনগুলো প্রশ্নে। কিন্তু আমরা ঐকমত্য হলাম বলেই এটা বাস্তবায়নযোগ্য হয়ে যায় না, এটা জনগণের কাছে যেতে হবে। এটা একটা রিপাবলিক, এখানে জনগণ ক্ষমতার কেন্দ্র। ততক্ষণ পর্যন্ত এটা বৈধ হবে না যতক্ষণ না পর্যন্ত জনগণের নির্বাচিত প্রতিনিধিরা এটাকে আসলে বৈধতা দিচ্ছেন। এমনকি একটা বিপ্লবের দেশেও, যেসব দেশে বিপ্লব হয়েছে, বিপ্লব হলে সংবিধান সেখানে পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে অনেক ক্ষেত্রে বাতিল করে দেয়, স্থগিত করে দেয়, ভেঙে দেয়, কিন্তু নতুন রাষ্ট্র তো কায়েম হয়, সেটা ডিক্রির মধ্য দিয়ে চলে। তারপরে নতুন সংবিধান প্রণয়ন করে খসড়া, তারপরে একটা জনগণের সম্মতি নেয়, নির্বাচন হয়, পার্লামেন্টে গিয়ে শেষ পর্যন্ত সব বৈধতা পায়। এই প্রক্রিয়া কোন জায়গায় কিন্তু ব্যতিক্রম নেই। কাজে আমাদের কোন একটা গোষ্ঠী কিংবা একদল লোক কিংবা একটা আন্দোলনকারী শক্তি তারা অনেক কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে, কিন্তু জনগণের অনুমোদন ছাড়া শেষ পর্যন্ত কিন্তু এটা বৈধতা পায় না। ফলে সংস্কার যে শেষ পর্যন্ত জনগণের অনুমোদন লাগবে, সংবিধান বদলাতে হলে আমাদের একটা পার্লামেন্ট লাগবে, সেই কথাটা আমরা বারবার বলেছি। আমরা এটা বলেছিলাম যে হ্যাঁ, পার্লামেন্টে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার কিংবা এমন একটা ক্ষমতা অর্পণ করতে হবে যাতে করে এই সংস্কারগুলো জনগণের ইচ্ছার প্রকাশ হিসাবে হয়, এটা আবার কোর্ট এসে বাতিল করে না দিতে পারে। কাজে এটা সংশোধনের ঊর্ধ্বে। সংবিধান তো সংশোধন হয় প্রায় মাঝে মাঝেই। সংবিধান সংশোধনের কাজ একটা, আর সংবিধান সংস্কার মৌলিকভাবে করা সেটা আরেকটা। সেইটুকু পার্থক্য আমরা তৈরি করার কথা বলেছিলাম যে সংসদকেই ক্ষমতা অর্পণ করবে।